দ্য ওয়ান্ডারফুলস এর সেকেন্ড পার্ট যখন শুরু হয় সেখানে আমরা আমাদের নায়ককে দেখি যে যেখানে লাইব্রেরির ভেতরে আসে, শেলফের মাঝে থেকে সে একটা পুরনো বই বের করে আর তার মাঝে লুকানো একটা ম্যাপ বের করে, যেটা কিনা অদ্ভুত একটা ম্যাপিং। সে ম্যাপ দেখছিল, তখনই মাথায় চেনির পাওয়ারের ফ্ল্যাশ চলে আসতে থাকে, তার গায়েব হয়ে যাওয়া, ফিরে আসা আর তার স্ট্রেঞ্জ এনার্জি। লিওন জাং হঠাৎ ফিল করে যে খুব শীঘ্রই খারাপ কিছু ঘটবে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। এটা আমার সমস্যা না, আমি তাদের থেকে দূরে থাকবো। সে ম্যাপ ভাঁজ করে লাইব্রেরি থেকে বের হয়। বাইরে গিয়ে দেখি যে সেমিন দাঁড়িয়ে রয়েছে। সেমিন ঠান্ডা গলায় বলে যে তুমি এখানে কি করছো। লিওন জাং চেহারা না বদলে শান্তভাবে উত্তর দেয় যে যেখানে ট্রান্সফার হয় সেখানে যেতে হয়। সেমিন বিরক্ত হয়ে বলে যে তাহলে এক কাজ করি, ডিসাইড করি যে কে বেশি স্ট্রং। স্পষ্ট সে লড়াই করতে চায় আর কি। কিন্তু লিওন জাং শুধু হালকা আরাম করে বলে যে লড়াই কেন, আমরা তো একই রকম, আমারও পাওয়ার রয়েছে তোমারও আছে। এটা শুনে সেমিন রাগ করে, তার রাগ আরো বাড়ে। সে চিৎকার করে বলে যে আমরা এক নই, এক হতে পারি না। তখন কিছুক্ষণ নীরবতা দেখা যায়, কিন্তু লিওন জাং কিছু বলে না, শুধু চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর সে অফিসের এক রুমে কাজ করছে। হঠাৎ সেখানে ছেনি চলে আসে আর তাকে দেখে তার একদম প্রশ্নের বন্যা শুরু হয়ে যায়। পাওয়ার কিভাবে কন্ট্রোল করো, তুমি কখন থেকে জানতে, যদি আমার পাওয়ার চলে যায়, আমি যদি আবার মরি। কিন্তু লিওন জাং তাকে সম্পূর্ণভাবে ইগনোর করে। ঠিক তখনই এক মেয়ে অফিসে এন্টার করে, যে স্পষ্ট লিওন জাং এর সঙ্গে দেখা করতে এসেছে। লিওন জাং এক সেকেন্ডের জন্য প্যানিক করে। সে তাড়াতাড়ি চেনিকে পাশে টেনে নিয়ে বলে যে আসতে বলো, কিছু বলো না। তারপর তার মুখ ঢেকে দেয় হাত দিয়ে। কিন্তু ছেনি তো রাগ করে এবং তাকে জোরে একটা থাপ্পড় মারে। আওয়াজ পেয়ে এই মেয়েটার কিন্তু সন্দেহ হয়ে যায় যে তাদের দিকে বাড়তে থাকে সে। সিচুয়েশন খারাপ হতে দেখে ছেনি সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। মেয়েটা লিওন জাং এর লাল মুখ দেখে জিজ্ঞেস করেছে তোমার মুখটা এত লাল হয়ে আছে কেন। লিওন জাং না ভেবে বলেছে তোমাকে দেখে, মানে এখানেও উলফাল ফ্লার্টিং করে মেয়েটার সাথে। শুনে মেয়েটা লজ্জা পায়, মনে করে লিওন জাং তার কারণে নার্ভাস। লিওন জাং আরো আনকমফোর্টেবল ফিল করে আর তাড়াতাড়ি মেয়েটার কথা হ্যাঁ মেলাতে মেলাতে যাতে সে দ্রুত চলে যায়। কিন্তু ঠিক তখনই চেনি আবার হঠাৎ সেখানে চলে আসে। মেয়েটা পেছনে ফিরতে যাচ্ছিল, তখন লিওন জাং গোপনে তার পাওয়ার ইউজ করে চেনিকে হাওয়ার সিলিং এর উপর ঝুলিয়ে দেয়। তারপর অস্বস্তি করে হাসি নিয়ে বলে যে তুমি যাও, আমি একটু ব্যস্ত আছি। শেষে মেয়েটা চলে যায়। দরজা বন্ধ হতে লিওন জাং ছেনিকে নামায়। নামতে ছেনি আবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে এখন বলো, আমার পাওয়ার কি চলে গেল, আমি যদি আবার মরে যাই। লিওন জাং কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আশ্চর্যজনকভাবে নরম সুরে বলে যে তুমি আর কখনো মরবে না। এই কথা শুনে তো ছেনির চোখ একদম জল জল করে। লিওন জাং চুপচাপ মাথা নেড়ে দেয়। ছেনি অফিসের বাইরে এসে আক্ষরিক অর্থে নাচতে শুরু করে। রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে বলে যে আমি মরবো না, আমি সম্পূর্ণ সুস্থ। টেরেসা দাঁড়িয়ে লিওন জাং তাকে দেখে হালকা হাসে। বেশ কিছুদিন পর লিওন জাং মানে সে একটু হেসেছে, কিন্তু তখনই দরজার পাশে দাঁড়িয়ে চেমিন চুপচাপ ছেনির পিছু নিতে শুরু করে। লিওন জাং তাকে আগে লক্ষ্য করে। ছেনি যখন একদম নিঃসঙ্গ গলিতে পৌঁছায়, চেমিন আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই লিওন জাং তার পাওয়ার ইউজ করে চেমিনকে সোজা সামনের বাড়ির দিকে ছুড়ে ফেলে দেয়। চেমিন শকে ওঠে। লিওন জাং সঙ্গে সঙ্গে ছেনিকে ফোন করে বলে যে অফিসের দিকে ফিরে আসো, তোমার জন্য কাজ আছে। তার সিরিয়াস টোন শুনে ছেনি কিছু না জানতেই দৌড়ে অফিসের দিকে চলে যায়। চেমিন রেগে লিওন জাংকে বলে যে তুমি ওই সামান্য মেয়েটার জন্য আমার উপর আক্রমণ করলে। লিওন জাং তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে উত্তর দেয় যে হ্যাঁ। সেটা বলে সে সেখান থেকে চলে যায়। চেমিন শকে তাকিয়ে থাকে। অফিসে ফিরে লিওন জাং ছেনিকে কিছুদিনের জন্য কাজ করতে বলে। শুনে ছেনি উত্তেজনায় চেয়ারে ঘুরতে শুরু করে। লিওন জাং চুপচাপ তাকে দেখছে। সে বুঝতে পারছে যে যত এই মেয়েটা তার থেকে দূরে থাকার চেষ্টা করছে, ততই তার জীবনে মেয়েটা মানে তার জীবনে অংশ হয়ে যাচ্ছে। ছেনি তাড়াতাড়ি দাদিকে ফোন করে বলে যে দাদি আমি চাকরি পেয়ে গিয়েছি। কিন্তু তাদের তো বিশ্বাস হয় না যে ছেনির এত বেশি প্রতিভা রয়েছে যে কোনো কোম্পানি তো তাকে চাকরি দিতে চাইবে না। তখন ছেনি সরাসরি ফোনটা লিওন জাংকে দেয়। দাদি সন্দেহজনক ভাবে জিজ্ঞেস করে যে তুমি ছেনির বয়ফ্রেন্ড। লিওন জাং তো আনকমফোর্টেবল ফিল করতে থাকে। সে শান্তভাবে ব্যাখ্যা করে যে ছেনি কয়েকদিনের জন্য কাজ করবে এখানে। শুনে তো দাদি ইমোশনাল হয়ে যায় আর খুশিও হয়ে যায়। ফোন কাটতে তারাও ছেনির মতো একদম রাস্তায় নাচতে শুরু করে, মানে পাগল ফ্যামিলি একটা। পরের দিন ছেনি উত্তেজনায় সং আর রবিনকেও পরিষ্কার অভিযানে যোগ দেওয়ার জন্য রাজি করায়। তিনজন একদম পুরো রেডি হয়ে লিওন জাং এর কাছে পৌঁছে যায়। যে লিওন জাং তাদের তিনজনকে একসাথে দেখে সে একদম শক হয়ে যায়। কনফিউজ হয়ে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কি করছো। সং গর্বিত গলায় বলে যে আমরা তোমার প্ল্যান বুঝেছি, কাজের ছলে আমাদের পাওয়ারের কন্ট্রোল তুমি শিখাতে চাও, তাই না। লিওন জাং কিছুক্ষণ ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে শুধু পরিষ্কারভাবে সেনিকে সাহায্য করতে ডেকেছিল। কিন্তু সিচুয়েশন তো এখন অন্যদিকে চলে যাচ্ছে। তখন রবিন উত্তেজনায় লিওন জাং এর প্রশংসা করতে শুরু করে। গুরুজি আপনি তো অনেক সাহস, আপনার অনেক সাহস, আপনি একদম পাওয়ারফুল, স্টাইলিশও, আপনি অনেক হ্যান্ডসামও। তখন রবিন অফিসিয়ালি লিওন জাং এর সেলফ
প্লমুকের শিষ্য হয়ে যায়। প্রতি সেকেন্ডে তাকে গুরু বলে ডাকতে থাকে। ছেনিয়ার সঙ্গে মজা করে গুরু লি বলে তাকে উত্ত্যক্ত করতে থাকে। লিওন জাং একদম ধীরে ধীরে তার ধৈর্য শেষ হতে থাকে, কিন্তু তখন দূর থেকে কিছু নতুন পরিচ্ছন্নতা কর্মী সেদিকে আসে। ইউনিফর্ম নর্মাল, মুখও সাধারণ মনে হয়, কিন্তু লিওন জাং তাদের দেখতে সিরিয়াস হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এরা কোনো নর্মাল ওয়ার্কার না, এরা ছেমিনের লোক। ছদ্মবেশ পারফেক্ট, কিন্তু তাদের এনার্জি আর মুভমেন্ট দেখে লিওন জাং তাদের চিনে ফেলে। তার এক্সপ্রেশন তাৎক্ষণিক ঠান্ডা হয়ে যায়। কিছু না বলে সে চেনি, রবিন আর সোংকে দ্রুত পাশে নিয়ে যায়। তিনজন কনফিউজ হয়ে যায়, তার পেছনে চলে। লিওনজাং তাদের বিল্ডিং এ একটা পুরোনো রুমে নিয়ে যায়। দরজা খুলতে সিরিয়াস টোনে বলে যে যতক্ষণ না তোমরা নিজেদের পাওয়ার কিভাবে অ্যাক্টিভেট হয় সেটা বুঝতে পারছো, ততক্ষণ এই রুম থেকে বের হবে না। চেনি কনফিউজ হয়ে জিজ্ঞেস করে যে কিন্তু কেন? লিওনজাং সরাসরি উত্তর দেয় না, শুধু ঠান্ডা গলায় বলে যে প্র্যাকটিস করো। রবিন সঙ্গে সঙ্গে উত্তেজিত, সোং নার্ভাস, আর চেনি এলোমেলো পোজ দিয়ে টেলিপোর্ট করা ট্রাই করে। লিওনজাং কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, এরপর কিছু না বলে তাদের ভেতরে ঠেলে দরজা লক করে। ভিতরে তিনজন শক হয়ে যায়, কিন্তু বাইরে দাঁড়িয়ে লিওনজাং এর এক্সপ্রেশন কিন্তু সিরিয়াস ছিল। তার মাথায় শুধু একটাই কথা, ছেমিন যে কোনো সময় অ্যাটাক করতে পারে, আর যদি ছেনি তার সামনে পড়ে যায় সিচুয়েশন কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে। তাই সে তাদের রুমে বন্ধ করেছে, প্রশিক্ষণের জন্য না, বাঁচানোর জন্য। লিওনজাং বাইরে চুপচাপ কাজ করছে, কিন্তু ছেমিনের লোকেরা বারবার তাকে একদম রাগানো ট্রাই করছিল। তাদের একজন ঠাট্টা সুরে বলে যে তুমি সত্যি ছেমিনের কাছ থেকে বাঁচতে পারো, কিন্তু লিওনজাং তার দিকে তাকায় না, শুধু শুনে যে কেন। তখন একটা বিকট আওয়াজে ছেমিন সেখানে এসে হাজির হয়। তার চোখে প্রচন্ড রাগ, কিছু না বলে সে সরাসরি তার পাওয়ার অ্যাক্টিভেট করে পাশে দাঁড়ানো গাড়ি হাওয়ায় উঠাতে শুরু করে। পুরো এলাকা কাঁপে, লোকেরা আতঙ্কে চিৎকার করতে থাকে। ছেমিন রেগে লিওনজাংকে বলে যে তোমার এত রাগ কেন, এত হিংসা কেন? পরের সেকেন্ডে সে গাড়ি সরাসরি লিওনজাং এর দিকে ছুড়ে মারে। ছেমিন এক লোক সেই গাড়ির নিচে পড়ে সেখানে মারা যায়, মানে ছেমিনের লোকই মারা যায়। কিন্তু তখন লিওনজাং শেষ মুহূর্তে বেঁচে যায়। সে শান্তভাবে হাত তুলে ভাঙা গাড়ি পাশে ফেলে দেয়, কিন্তু তখন বুঝতে পারে যে গাড়িটা সোজা এক মহিলার দিকে যাচ্ছে। লিওনজাং তাৎক্ষণিকভাবে পাওয়ার ব্যবহার করে গাড়ির হাওয়ার দিকে আটকে দেয়, আর সেটা জনশূন্য জায়গায় ফেলে দেয়। সেখানে থাকা লোকেরা মনে করতে থাকে যেন কিয়ামত চলে এসেছে। অন্যদিকে ছেমিন ক্রমাগত আক্রমণ করতেই থাকে, কিন্তু লিওনজাং শুধু নিজেকে আর তার আশেপাশে মানুষকে বাঁচানোর ট্রাই করে। অন্যদিকে ভেতরের রুমে ছেনি, রবিন আর সোং তার পাওয়ার কন্ট্রোলে প্র্যাকটিস করছে, কিন্তু কারো কিছু ঠিক মতো হচ্ছে না। রবিন এলোমেলো জিনিস ওঠানোর ট্রাই করে, ছেনি হতাশায় ঘুরে বেড়ায়, কিন্তু রবিন তখন মজা করে সোংকে ধাক্কা দেয়। পরের সেকেন্ডে সোং হাওয়ায় সিলিং এ আটকে যায়, তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই চেনির বিট হঠাৎ করে ফাস্ট হতে থাকে, মানে তার হার্ট বিট আর কি। তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়, এক সেকেন্ডে সে গায়েব হয়ে যায়। আর সে ডাইরেক্ট লিওনজাং এর যে যুদ্ধক্ষেত্র চলছে না সেখানে এসে উপস্থিত হয়। লিওনজাং তাকে দেখে শকে চলে যায়, বলে যে তুমি এখানে কি করছো? কিন্তু উত্তর দেওয়ার তো সময় নেই, ছেমিনে আরেকটা আক্রমণ চলে আসছে। লিওনজাংকে এখন ছেনিকেও রক্ষা করতে হচ্ছে। ছেনি প্যানিক করে টেলিপোর্ট করার ট্রাই করে, কিন্তু সে ভুল করে লিওনজাংকে না নিয়ে রুমে ফিরে চলে আসে। রবিন আর সোং শকে চলে যায়। ছেনি তাড়াতাড়ি লিওনজাং বিপদে এমনটা জানায়, আমাদেরকে হেল্প করতে হবে, আর বলতে সে আবার গায়েব হয়ে যায়। এবার রবিনকে নিয়ে ডাইরেক্ট যুদ্ধক্ষেত্রে আসে, কিন্তু ছেনি আবারও ঠিক মতো পাওয়ার কন্ট্রোল করতে পারে না। বারবার টেলিপোর্টের চেষ্টা করে, কিছুই হয় না। রবিন তার মজা করতে থাকে, ছেনি রবিনকে জয় ধাক্কা দেয়। ছেমিন এসব কিছু দেখে হাসে, কিন্তু হঠাৎ পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। একটা বড় গাড়ি তুলে তখন সোজা একদম লিওনজাং আর ছেনির দিকে ফেলে দেয়। ছেনি ভয় পায়, কিন্তু এবার সে পালায় না, সে সরাসরি লিওনজাং এর সামনে এসে দাঁড়ায়, তাকে জড়িয়ে ধরে। পরের সেকেন্ডে গাড়ি একদম তাদের উপর গিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ছেনির পাওয়ার শেষ পর্যন্ত অ্যাক্টিভেট হয় এবং গাড়ির নিচ থেকে হঠাৎ দুজন গায়েব হয়ে যায়। ছেমিনও এক সেকেন্ডের জন্য শক হয়ে যায়, কিন্তু টেলিপোর্টেশনের সময় কাচের টুকরা ছেনির শরীরে বিদ্ধ হয়, আর তার হাত কাঁধ থেকে তখন রক্ত ঝরছে। অন্যদিকে রবিন তো রেগে যায়, সে পুরো শক্তি দিয়ে গাড়ি তুলে অন্যদিকে ছুড়ে ফেলে। ছেমিন অবাক হয়ে যায় যে ছেলেটা এত স্ট্রং কিভাবে। সে বুঝতে পারে না যে একদিকে হচ্ছে ছেনি আর লিওনজাং গায়েব কিভাবে হলো, অন্যদিকে রবিন এত ভারী গাড়ি কিভাবে তুললো। রেগে ছেমিন সরাসরি রবিনের উপর পাওয়ার ইউজ করে, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে তার পাওয়ার রবিনের উপর ঠিক মতো কাজই করে না। রবিন প্রায় অপ্রভাবিত অবস্থায় থাকে। ছেমিন এক্সপ্রেশন ধীরে ধীরে শকে বদলাতে থাকে। অন্যদিকে একটা সুন্দর জায়গায় ছেনি আর লি ইজিয়ং তাকিয়ে থাকে। ছেনি মাটিতে পড়ে যায়, তার শ্বাস বন্ধ হয়ে যায়, আর ক্ষত থেকে রক্ত পড়ছে। লিওনজাং প্রথমবার সত্যি প্যানিক করে, সে তাকে নেড়ে জাগানোর চেষ্টা করে। ছেনি চোখ খুলো, কিন্তু কোনো সাড়া নেই, তার ব্রিদিং সম্পূর্ণ বন্ধ। লিওনজাং এর মুখে ভয় স্পষ্ট,
মনে হয় এবার সত্যি সত্যি সে মারা গিয়েছে। কিন্তু হঠাৎ ছেনির জ্ঞান ফিরে আসে, তার শ্বাস আবারও চলে। লিউনজাং অবাক হয়ে তাকিয়ে থাকে, আর এখন তার পুরোপুরি বিশ্বাস যে তার মধ্যে আর ছেনির মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন অবশ্যই রয়েছে। এটা এমন একটা রহস্য যা হয়তো তাদের দুজনের জীবন সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে লিউনজাং এর চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে, তার শরীর অস্থির হতে থাকে। পরের সেকেন্ডে সে অজ্ঞান হয়ে যায়। তখন আমরা জানতে পারি যে ভিলেনদের একজন সদস্য হোরান ছোটবেলা থেকে লিউনজাংকে পছন্দ করত। সে সবসময় তাকে হাসানোর ট্রাই করত, কিন্তু লিউনজাং কখনো খোলাখুলি হাসতো না। তার জীবন ছোটবেলা থেকে ব্যথা আর একাকিত্বে ভরা। অন্যদিকে ছেনি আর রবিন অজ্ঞাত লিউনজাং তার বাড়িতে নিয়ে আসে। বাড়ির ভেতর ঢুকতে দুজন অদ্ভুত অনুভব করতে থাকে। সেখানে বেশি সামগ্রী নেই, যা আছে ছড়িয়ে ছিটিয়ে, যেন বাড়ি না, কোনো জনশূন্য জায়গা। ছেনি সঙ্গে সঙ্গে ফিল করে যে কিছু একটা গড়বড় রয়েছে। তখন রবিন আর তার ক্ষতর উপর চাপ দিলে শার্ট খোলে তখন, আর দুজন শক হয়ে যায়। লিউনজাং এর শরীরের ভিতরে গভীর ক্ষতের অসংখ্য চিহ্ন রয়েছে, যেন বছর পর বছর শুধু ব্যথায় সহ্য করেছে। এরপর রবিন সোংকে সব জানায় ছেমিন সম্পর্কে, যে কিভাবে সে বেকার বলছিল। শুনে সং রেগে যায়, কিন্তু রবিন তাকে বোঝায় যে সে খুব পাওয়ারফুল, ওর থেকে দূরে থাকাই ভালো। আর এই সময় জানা যায় যে ছেনির দাদিও অনেক কিছু জানেন, যে তারা সেই ঘটনার ইনভেস্টিগেশনের জন্য এক এক্স পুলিশ অফিসারকে পাঠিয়েছিলেন, মানে শুরু থেকে তার উপর নজরদারি করছিলেন। এদিকে ছেনি লিওনজাং এর দেখাশোনা করছে। যখন সে চলে যেতে যায় তখন লিওনজাং ঘুমের ঘোরে তার হাত ধরে আসতে বলে যে মা, আমাকে ছেড়ে যেও না। এটা শুনে তো ছেনি ইমোশনাল হয়ে যায় এবং তার কাছে বসে হালকা স্মাইল দিয়ে বলে যে তুমি তো মা ছাড়াও বেশ ভালোই বেরিয়েছ। তখন ছেনির নজর পেছনে যায়, সে শক হয়ে যায়, কারণ রুমের সব সামগ্রী হাওয়ায় ভাসছে। সে কিছুই বুঝতে পারে না, কিন্তু ভয় পায় না, বরং নিজের গাড়ি থেকে একটা চাদর, কিছু চাদর আর কুশল এনে টেবিল চেয়ার আর বাকি জিনিসপত্র নিচে বিছিয়ে দেয়, যেন নিচে কিছু পড়লে আওয়াজ না হয়। লিউনজাং এসব দেখে মুচকে হাসে। হয়তো প্রথমবার কেউ তার ভয় বোঝার ট্রাই করছে, আর অনেকদিন পর তার মুখে হালকা হাসি আমরা দেখতে পাই। পরের দিন সকালে রবিন আর সং এ ঘটনা নিয়ে কথা বলছিল। সং বলে যে ওই লোকটা পুলিশ কমপ্লেন করা উচিত। রবিন সঙ্গে সঙ্গে মানা করে, বলে যে সে খুব পাওয়ারফুল, কোথায় আমাদেরই না গায়েব না করে দেয়। সং রেগে চিৎকার করে, বলে যে তাতে কি, আমাদেরও তো পাওয়ার আছে তাই না। তখন ছেনি সেখানে আসে আর বলে যে এমন পাওয়ার দিয়ে লাভ কি, যেটা ব্যবহার করতে জানি না আমরা। ঠিক তখন লিউনজাং অফিসে আসে আর তাদের তিনজনের দিকে আশাপূর্ণ দৃষ্টিতে তাকায়, কিন্তু লিউনজাং নিজে তখন ঘাবড়ে যায়, সোজা তার নিচের টেবিলের দিকে নিচে চলে যায়। তার এক সহকর্মী ইশারায় জিজ্ঞেস করে যে এরা কবে চলে যাবে। বিরক্ত হয়ে লিউনজাং অফিসের বাইরে চলে যায়। ছেনি, রবিন আর সং ও তার পেছনে চলে যায়। অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত লিউনজাং তাদের যে পাওয়ার কন্ট্রোল রয়েছে সেটা শেখাতে রাজি হয়ে যায়। সবাই এক রুমে গিয়ে ট্রেনিং করা শুরু করে দেয়। প্রথমে লিউনজাং রবিন আর সোংকে পর্যবেক্ষণ করে। সোং জানায় যে রবিন আবেগপ্রবণ হলে একদম পাওয়ার ইউজ করতে পারে তখন। এটা শুনে লিউনজাং আর সোং দুজন তার হাত ধরে তাকে ইমোশনাল করার ট্রাই করে, কিন্তু রবিনের উপর কোনো প্রভাব পড়ে না। তখন সোং হঠাৎ মিথ্যা কথা বলতে শুরু করে যে আমি ছোটবেলায় স্কুলে সবসময় ফার্স্ট আসতাম, কিন্তু মিথ্যা বলছিল। আর সেই মুহূর্তে এটা শুনে তার ফ্রেন্ডের জেলাসি হচ্ছে, তার ফ্রেন্ডের কথা শুনে যে সে ভালো করেছে, এজন্য তার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর হাত লিউনজাং এর উপর হাতের সাথে তার আটকে যায়। রবিন বিরক্ত হয়ে লিউনজাং এর হাত মোচড়াতে থাকে, কিন্তু ভুল করে সে সোং এর হাতও ধরে ফেলে, আর তিনজন এখানে ভয়ঙ্করভাবে আটকে যায়। রবিন তার স্ট্রেংথ কন্ট্রোল করতে পারে না, আর সং জোরে চিৎকার করে যে ঠিক আছে, আমি কখনো ফার্স্ট আসিনি। আর সেই মুহূর্তে সবার হাত আলাদা হয়ে যায়, কিন্তু তখনই রুমের অ্যাটমসফিয়ারটা বদলে যায়। চারিদিকে শুধু তেলাপোকা আর তেলাপোকা। তিনজন ভয়তো অনেক চিৎকার করতে থাকে। লিউনজাং সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটা কারো পাওয়ার হতে পারে। সে যখন বাইরে তাকায় তখন হোরান দিয়ে তাকিয়ে হাসছে। হোরান বলে যে তুমি এদের মতো বেকারদের সাথে কি করছো, আমার কাছে আসো, এদের সঙ্গে থাকলে মরতেও পারো। লিউনজাং তার চোখের দিকে তাকিয়ে বলে যে আমি রাজি আছি, কিন্তু তোমার কাছে তো আমি কখনো ফিরবো না। এটা শুনে হোরানের রাগ আরো বেড়ে যায়। সে সোজা ছেনির উপর আক্রমণ করার ট্রাই করে, কিন্তু লিউনজাং সঙ্গে সঙ্গে তার সামনে চলে আসে আর ছেনিকে বাঁচিয়ে ফেলে। তারপর নিজেদের পাওয়ার ব্যবহার করে হোরান থেকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। রাতে লিউনজাং অবশেষে ছেনিকে সব বলে। সে জানায় যে সে মেয়েটি কে ছিল, আসলে তাকে খুঁজছে। তারপর আসতে বলে যে ওই ছেলেটিও তোমার মতো কিন্তু মরে জীবিত হতে পারতো। ছেনি কনফিউজ হয়ে তাকায়। লিউনজাং বলে যে কিন্তু সম্ভবত সে মারা গিয়েছে, আর হয়তো তার হৃদয় তোমাকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এ কথা শুনে ছেনি একদম শক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। তখন লিউনজাং তাকে 20 বছর পুরনো এক্সপেরিমেন্টের কথা বলে, আর তখন সত্যি সত্যি সেসব কথা বলছিল ছেনি, যেটা কল্পনা করতে পারে না। ওই এক্সপেরিমেন্টের পিছনে ছিল তোমার দাদি, তারাই সব অর্থ দিয়েছিল। ছেনির চোখে একদম জল চলে আসে এবং তার মন ভেঙে যায়। লিউনজাং ধীরে ধীরে বলে যে হয়তো তাই ওই ছেলেটির হৃদয় তোমার সাথে ট্রান্সপ্লেট করা হয়েছিল। শুনে ছেনি একদম ভেঙে পড়ে, কিছু না বলে সোজা দাদির কাছে যায়। সেখানে গিয়ে সে সব জিজ্ঞেস করে।
তার দাদি একদম চুপচাপ সবকিছু মেনে নেয়। তারা জানায় যে ওই ছেলেটি অ্যাক্সিডেন্টে দেয়ালে মাঝে আটকে গিয়েছিল আর তার একটা চোখ চলে গিয়েছিল, আর ডাক্তাররা বলেছিলেন যে সে বাঁচলেও সারা জীবন শুধু ব্যথায় কাটাবে। এরপর হৃদয় ছেনিকে দেওয়া হয়। এটা শুনে ছেনির চোখ থেকে পানি পড়ে আর বলে যে যত কারণই হোক আপনাদের এটা করা উচিত হয়নি। এরপর সে প্রথমবারের মতো দাদির উপর রেগে যায়। পরদিন ছেনি লিউন জাংয়ের সাথে দেখা করে আর নিজেকে দোষ দিতে থাকে। সে বলে যে আমার জন্য যদি এসব কিছু না হতো তাহলে তোমার জীবনটা কিন্তু এত খারাপ হতো না, আমার কারণে দাদি ওই এক্সপেরিমেন্ট করেছিল। কিন্তু লিউন জাং তাকে শান্ত করে বলে যে এতে তোমার কোনো দোষ নেই, কারণ তুমিও তো ওই জীবনটা না চেয়ে পেয়েছিলে, তাই নিজেকে আর দোষ দিও না। শুনে ছেনিটা কিছুটা ইমোশনাল হয়ে যায়। তখন রবিন ছেনির দাদি পাঠানো খাবারের যে বাক্স নিয়ে আসে, খাবার দেখে ছেনির চোখ ভরে যায়। সে বুঝতে পারে যে দাদি এখনো তার কতটা যত্ন নেয়। সে তাড়াতাড়ি দাদির কাছে গিয়ে তখন ব্যাপারটা মিটমাট করে নেয়। কিন্তু ছেনি এখন দেখাতে চায় যে সে একা থাকলেও কতটা স্ট্রং, এজন্য সে লিউন জাংয়ের বাড়িতে শিফট হয়। আর সে একা না, সে কিন্তু ওই যে রবিনকেও সেখানে ডেকে পাঠিয়েছিল। পরদিন লিউন জাং জানতে চেষ্টা করে যে আমাদের নায়িকা মানে যে ছেনি পাওয়ার কিভাবে অ্যাক্টিভেট হয়, কিন্তু নায়িকার তখন মেজাজ খারাপ, রেগে সে কফি খেয়ে ফেলে। রবিন সঙ্গে সঙ্গে তাকে থামায়। সে বলে যে তোমার তো কফি খেতে মানা। কিন্তু হঠাৎ তখন ছেনির হৃদয় একদম জোরে ধড়পড় করতে থাকে আর সে এক জায়গা থেকে আরেক জায়গায় গায়েব হতে থাকে। আর তাতেই সবাই বুঝে যায় যে কফি খেলে তার হার্টবিটটা ফাস্ট হয়ে যায় আর পাওয়ার অ্যাক্টিভেট হয়। সে রাতে ছেনি না আমাদের নায়ক রয়েছে না, লিউন জাং এর জন্মদিনের জন্য খাবার বানাচ্ছে। তখন নায়ক তাকে কেক আনতে বলে। নায়িকা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, কেক আনতে বেরিয়ে পড়ে। কিন্তু সে জানে না যে তার সাথে একদম ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বা ঘটতে পারে। পথে নায়ক তার সাথে দেখা করে আর তার হাত ধরে হাঁটতে থাকে। নায়িকা মনে করতে থাকে যে নায়ক খুব ভালো মানুষ। সে হেসে বলে যে আমি আমার জীবনের কিছু অংশ তোমার নামে উৎসর্গ করছি। এটা শুনে নায়ক তাকে অদ্ভুত একটা কথা বলে, যেটা কিনা এতটাই অন্যরকম ছিল যে বিশ্বাস করা উচিত না। মানে সে মুহূর্তেই নায়িকাকে একটা ইনজেকশন দিয়ে দেয়। তারপর ভিলেনদের সাথীদের ফোন করে ডেকে আনে যাতে ছেনিকে নিয়ে যেতে পারে। নায়ক ভেবেছিল তারা হয়তো ছেনির হৃদয়টা বের করবে, কিন্তু সে নিজেও জানতো না যে তারা আসলে ছেনিকে মেরে ফেলতে চায়। এটা মানে আমাদের নায়িকার সাথে এক ধরনের স্ক্যাম বা বিশ্বাসঘাতকতা হয়ে গেল। কিন্তু এসব কিছু সং দেখে ফেলে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। তো তাহলে তুমি ভাবতেই পারছো যে একজনকে তুমি এতটা ট্রাস্ট করো আর সে যদি তোমাকে এভাবে মানে স্ক্যাম করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে কেমনটা হবে ব্যাপারটা। তো তখন সায়েন্টিস্ট আমাদের নায়িকাকে একটা পুরোনো লাইব্রেরিতে নিয়ে যায় আর সেখানে একটা লেডিকে বলে যে একে ম্যাক্সিমাম ডোজটা দাও, মরলেও চলবে, ব্যাপার না। কিন্তু হঠাৎ ছেনি জ্ঞান ফিরে আসে। সে তাড়াতাড়ি পকেটে রাখা কফিটা খায় আর সেখান থেকে টেলিপোর্ট হতে থাকে। তখন জানা যায় যে নায়ক আসলে এই সায়েন্টিস্টের সঙ্গে শুধু এই কারণেই কাজটা করেছিল যেন তার পরিবার সম্পর্কে সে সত্যটা জানতে চেয়েছিল। এই কারণে সে নায়িকাকে তাদের হাতে তুলে দিয়েছিল। কিন্তু তখনই আমাদের নায়িকা টেলিপোর্ট হয়ে সোজা নায়কের কাছে চলে যায় আর রেগে চিৎকার করে বলে যে তুমি এমনটা করতে পারলে আমার সাথে, আর যদি তোমার আমাকে তাদেরকে দিতে হতো তাহলে আমার পকেটে কফি কেন রেখেছিলে। তখন নায়ক চুপ হয়ে যায়, সে কিছু বলতে পারে না। তখন নায়িকা আবার গায়েব হয়ে যায়, সেখানে ফিরে যায়। ঠিক তখন সায়েন্টিস্ট তার মাথায় একদম আঘাত করে, ছেনি আবার অজ্ঞান হয়ে যায়। পরদিন সোং রবিনকে জানায় যে ছেনি কিডন্যাপ হয়েছে আর নায়কের সম্পর্কে মানে ছেমিনের সঙ্গে রয়েছে ছেমিন যে ভিলেনটা। এটা শুনে তো রবিন একদম রেগে যায়। সে তাড়াতাড়ি নায়ককে তখন খুঁজতে তার অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে নায়ক তো অলরেডি চাকরি ছেড়ে দিয়েছে, জায়গাও ছেড়ে দিচ্ছে। রবিন আরো রেগে যায় আর সোজা নায়কের কাছে পৌঁছে যায়। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। রবিন তাকে একবার কোশ্চেন করছিল, মানে বারবার সেম কোশ্চেন করে যে আমাদের নায়িকা কোথায়, কিন্তু তখন লিওন চাং প্রতিবার পরিষ্কার করে বলে যে সে জানে না। ধীরে ধীরে তারা নিজের যে পূর্ণ শক্তি না সেটা ব্যবহার করতে শুরু করে দেয়। রবিন রেগে আশেপাশে সব জিনিস ভাঙে আর নায়ক তার ওই যে টেলিকাইনেসিস যেটা আছে সেটা দিয়ে সে অ্যাটাক করে। তখনই সেখানে নায়কের ফোনে ছেনির দাদির কল আসে। তাদেরকে মানে তারা তাকে সঙ্গে ডাকে আর কি। আর কলের পর নায়ক তার পুরো পাওয়ার ইউজ করে রবিনকে জোরে ছুড়ে মারে। রবিন দেওয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এরপর নায়ক সরাসরি ছেনির রুমে যায় আর তখন অনেকগুলো কাগজ পায় যেখানে নায়িকা তার জীবনে ছোট ছোট স্বপ্ন আর বাঁচার কারণ লিখেছিল। যেখানে ছিল যে সমুদ্র দেখা, জন্মদিন পালন করা, নর্মাল জীবন যাপন করা। এগুলো দেখে তো নায়কের চোখে একদম পানি চলে আসে, সে ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে আমাদের নায়িকার জ্ঞান ফিরে আসে আর সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে যে আমার হৃদয় দেওয়া হলে কি মানে যে নায়ক রয়েছে লিউন জাং তার কি লাভ হবে। সায়েন্টিস্ট তাকে জানায় যে নায়কের তো অলরেডি লাভ হয়ে গিয়েছে, কারণ এখন সে তার মায়ের সম্পর্কে সত্যিটা জানতে পেরেছে। তখন নায়িকা মুচকি হাসে আর সে যে মানে বিশ্বাসঘাতকতা করেছিল, মানে এত কিছু করেছে, এরপরও এটা ভেবে সে খুশি হয় যে তার কারণে লিউন জাং তার মায়ের ব্যাপারে সে মানে সত্যটা জানতে পারবে। এরপর নায়িকার দাদি নায়ককে বারবার জিজ্ঞেস করতে থাকে যে নায়িকা কোথায়, কিন্তু এখানে নায়ক কিছু বলতে অস্বীকার করছিল। তখন নায়িকার দাদির যে পুরনো এক্সপেরিমেন্টটা রয়েছে না সেটার জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু নায়ক বিষণ্ণ কণ্ঠে বলে যে এখন ক্ষমা চাইতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। আর সে বলে যে এখান থেকে চলে যেতে চায় সে। কিন্তু যেতে যেতে তিনি একটা সত্যি কথা জানায় যে এই সব কিছু করেছে শুধু তার মায়ের জন্য।
এটা শুনে ছেনির দাদি তার হাত ধরে ফেলে আর বলে যে বছরের পর বছর জমানো ব্যথা সেজন্য এক মুহূর্তে বের করে আসে। আর তখন নায়কের চোখ থেকে পানি পড়তে থাকে। তিনি বাইরে আসলে রবিন আর সং তাকে আটকে জিজ্ঞেস করে যে তুমি ছেনিকে বাঁচাতে যাচ্ছ কিনা। সেই সময় প্রথমবার লিউনজাং অনুভব করে যে তার পাথরের মতো যে হৃদয়টা রয়েছে সেটা গলতে শুরু করেছে। আর ছেনি, রবিন আর সং এখন তার জীবনের অংশ হয়ে গিয়েছে। নায়ক দাদিকে 200 মানুষ জড়ো করতে বলে। এরপর তিনি অফিসে গিয়ে সহকর্মীর কাছ থেকে হেল্প চায়। তার পুরোনো একটা মানচিত্র দরকার ছিল আর সহকর্মী সেটা খুঁজে নিয়ে আসে। তারা 200 মানুষকে সায়েন্টিস্টের বাড়ির বাইরে জড় করে আর দাবি আদায়ের জন্য বলে। সে ভিড়ের সুযোগ নিয়ে 3 জন গোপনে ভেতরে ঢুকে। অন্যদিকে ছেনির দাদি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে কোনো অ্যাকশন নিতে মানা করেন, কারণ তার ভয় ছিল যে যদি পুলিশ তাড়াহুড়া করে তাহলে ছেনির প্রাণটা আসলে বিপদে পড়তে পারে। এখানে নায়ক, রবিন আর সং চুপচাপ ভেতরে ঢুকে আর একের পর এক গার্ডকে অজ্ঞান করতে থাকে। কিন্তু সং এর একটা ভুলের কারণে 3 জন ভুল করে প্রবেশ করেছিল যেখানে আসলে অনেকগুলো মানুষ ছিল। রবিন আর লিউনজাং সবাইকে একদম পরাস্ত করে অজ্ঞান করে ফেলে, কিন্তু তাদের মধ্যে কিছুটা সচেতন ছিল একজন, আর সে হো-রানকে কল করে বলে দেয় যে ল্যাবরেটরির ভিতরে কিছু লোক ঢুকেছে। এখানে সায়েন্টিস্ট ছেনিকে ফার্স্ট ডোজ দিতে থাকে, কিন্তু ঠিক তখনই ছেনি সত্যিটা জানতে পারে যে এরা কারো প্রাণ বাঁচাতে না, বরং একজন বৃদ্ধ মানুষকে তার হৃদয় দিতে চায়। মানে তাদের উদ্দেশ্য ভালো না। এটা শুনে তো ছেনির জ্ঞান উড়ে যায়। এরপর তারা যখন তার হৃদয় বের করতে এগোয়, হঠাৎ ল্যাবরেটরির যে লাইটটা রয়েছে সেটা বন্ধ হয়ে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায় আর আলো ফিরতেই রুমের সব জিনিস হাওয়াতে উঠতে থাকে। সেই মুহূর্তে আমাদের নায়ক তার পাওয়ার ইউজ করে নায়িকাকে নিজের দিকে টেনে নেয়। ছেনি তাকে দেখেই তো ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে রবিন আর সঙ্গ সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই গার্ডরা গুলি চালাতে শুরু করে দেয়। নায়ক তার পাওয়ার দিয়ে সবাইকে বাঁচায় আর 3 জন মিলে তাদের পাওয়ার ইউজ করে আমাদের নায়িকাকে বাঁচাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই প্রায় সবাই অজ্ঞান হয়ে যায়, কিন্তু নায়ক জানতো যে আসল বিপদ এখনো বাকি রয়েছে। সেজন্য সে নায়িকাকে এমন কিছু বলে যেটা তার হার্টবিট দ্রুত করে ফেলে, আর তার পাওয়ার অ্যাক্টিভেট হতে হতে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর ঠিক তখনই লাইব্রেরিতে ছেমিন, হো-রান আর তার বোন এসে পৌঁছায়। কিন্তু ছেনিও তো এখানে বদলে গেছে। সায়েন্টিস্টের কথা তার হৃদয়ে লেগেছে। এখন সে সবাইকে দেখাতে চায় যে সে বেকার না, সে কারো চেয়ে কম না। এর জন্য সে কফি খায় আর নির্ভয়ে সরাসরি সেই জায়গায় ফিরে আসে, মানে সেখানে রওনা দেয়। এখানে ছেমিন আর হো-রান 3 জনের মধ্যে তখন আক্রমণ বা অ্যাটাকের প্রস্তুতি নেয় তারা। হো-রান কনফিডেন্টলি বলে যে লিউনজাংকে তো আমি একাই সামলে নিব, তাকে কেউ স্পর্শই করবি না ভাই। তখন হো-রান তার পাওয়ার ব্যবহার করে লিউনজাংকে এক অন্ধকার জায়গায় নিয়ে আসে, আর সেখানে সে বাচ্চাটিও উপস্থিত ছিল যাকে লিউনজাং এত বছর খুঁজছিল। অন্যদিকে ছেমিন অন্য 2 জনের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু রবিন তার সামনে এসে দাঁড়ায়। রাগে ছেমিন রবিনকে খুব জোরে আঘাত করে আর তারকে দুর্বল বলে, উইক বলে ঠাট্টা করতে থাকে। কিন্তু এবার তো রবিন তো প্র্যাকটিস করেছিল, যেমনটা তোমরা দেখেছিলে। এই জন্য রবিনও কিন্তু রেগে যায়। সে ছেমিনকে সোজা তুলে একদম দূরে ফেলে দেয়। আর সে ভয়ে সে তখন লিউনজাংকে বলে যে প্লিজ আমাকে বাঁচাও। এটা শুনে লিউনজাং ইমোশনাল হয়ে যায়, আর তখনই তার সামনে পুরোনো জায়গাগুলো ফ্ল্যাশ করতে থাকে যেখানে আগে আগুন লেগেছিল। হো-রান তার চারপাশে এসে চিৎকার করে বলে যে এসব তোমার কারণে হয়েছিল। এটা শুনে নায়ক একদম রাগে ফেটে পড়ে। সে জোরে চিৎকার করে বলে যে তার পাওয়ার সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে যায় আর চারপাশে সব জিনিস হাওয়ায় উঠতে থাকে। ঠিক তখন সেখানে আমাদের নায়িকা এসে পৌঁছায়। সে সরাসরি নায়কের কাছে গিয়ে তাকে শান্ত করতে থাকে, বলে যে এখন সবকিছু ঠিক আছে। ধীরে ধীরে আমাদের নায়ক শান্ত হয় আর হঠাৎ অজ্ঞান হয়ে যায়। নায়িকা তাড়াতাড়ি রবিন আর সঙ্গকে বলে যে নায়ককে নিয়ে এখান থেকে বেরোতে, কিন্তু সং ভুল করে মিথ্যা বলে যে সে নায়ককে তুলতে পারবে না, আর তার পাওয়ারটা অ্যাক্টিভেট হয়ে যায় আর সেখানে আটকে যায়। নায়িকা এখানে তাড়াতাড়ি কফি খায় আর তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায় তার পাওয়ারটা। সে রবিন আর সঙ্গকে কাছে আসতে বলে, কিন্তু সং আটকে রয়েছে আর সে বলে যে এখানে থাকার জন্য। ছেনি রবিন আর লিউনজাংকে নিয়ে টেলিপোর্ট করার ট্রাই করে, কিন্তু ভুল করে একটা চড়কে পৌঁছে যায়। সে রবিনকে বলে যে যখন নায়কের জ্ঞান ফিরবে তাকে নিয়ে এখান থেকে কিন্তু চলে যাবে। বলের নায়িকা আবার গায়েব হয়ে যায়। অন্যদিকে সং অনেক কষ্ট করে নিজের পা বাড়ায় আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু চড়কে ধীরে ধীরে মানুষ জমা হতে থাকে। একসময় নায়িকা ভুল করে সায়েন্টিস্টের কাছে টেলিপোর্ট হয়ে যায় আর সেখানে গিয়ে জানতে পারে যে সায়েন্টিস্ট তার রক্ত নিয়ে একটা স্পেশাল ইনজেকশন বানিয়ে ফেলেছে। সায়েন্টিস্ট সেই ইনজেকশন বৃদ্ধ মানুষটাকে দেয়, পুশ করে, আর দেখতে দেখতে বৃদ্ধ মানুষটা হঠাৎ করে যুবক আর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু এই খুশিটা বেশিক্ষণ টিকে না, কারণ কয়েক সেকেন্ড পর ইনজেকশনের প্রভাব শেষ হতে থাকে আর মানুষটা সেখানে ধীরে ধীরে শুকাতে শুকাতে সেখানে মারা যায়। তখন নায়িকা থেকে ভুল করে হঠাৎ করে কিছু একটা জিনিস পড়ে যায়। আওয়াজ পেয়ে ছেমিন তাড়াতাড়ি সেখানে আসে আর সেখানে তার পাওয়ার ইউজ করে নায়িকাকে ধরার ট্রাই করে, কিন্তু নায়িকা সময় মতো গায়েব হয়ে সে চরকে এলাকায় ফিরে আসে। সায়েন্টিস্ট রেগে ছেমিনকে অর্ডার দেয় যে ছেনিকে ধরে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু হোমিন তাকে থামায়, বলে যে ছেমিন অনেক দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু ছেমিন তার কথা ভুল বোঝে। সে রেগে চিৎকার করে সব সত্য জানিয়ে দেয় যে তাদের বাবা তাদের একটা স্পেশাল মেশিন দিয়েছে যার ফলে হোমিন তার উপর পাওয়ার ইউজ করতে পারবে না।
এটা শুনে তো হোমিন ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে যে তার নিজের ভাই তার বাবা কখনো তাকে বিশ্বাস করেনি। তবুও সে নায়িকাকে ধরতে চরকের লোকদের নিয়ন্ত্রণে এনে নায়িকাকে ধরে আনার নির্দেশ দেয়। সবাই ছেনিকে ধরতে শুরু করে, তখন নায়ক এসে নায়িকাকে বাঁচায়। আর এখানে সঙ্গও নিজেকে বাঁচাতে সেখান থেকে বের হওয়ার ট্রাই করে। আর সে হোরান আর হোমিনকে কথা শুনতে পায় তখন, যেখানে তারা কিয়ামত নিয়ে কথা বলছিল। তারা নিজেরা আসলে কিয়ামত বা এই টাইপের জিনিস আনতে চায়। কিন্তু লি উন জাং, ছেনি আর রবিন একটা রুমে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে ছিমিনও ছিল। আর তাই তখন নায়ক নায়িকাকে রবিনকে নিয়ে যেতে বলে। ছেমিন আর নায়ক নিজেদের পাওয়ার ইউজ করতে থাকে। তারা দুজন তাদের কন্ট্রোলে, তাদের ফুল কন্ট্রোলে যে পাওয়ার রয়েছে, ফুল পাওয়ার দিয়ে আঘাত করে দূরে পড়ে যায়। তখন কিছু লোক সোংকে ধরে ফেলতে চায়, আর তখন বলে যে কিন্তু সেখানে তো কেউ নেই। তখন সোং ছেনিকে জানায় যে তখন কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে আর সবাইকে একটা কেমিক্যাল ছিটাবে। নায়িকা ভয় পেয়ে যায়। অন্যদিকে জানা যায় যে ছেমিন মারা গিয়েছে অলরেডি, আর হোমিন আরো রেগে রয়েছে। এজন্য সে নায়ককে কিন্তু তখনও জীবিত ছিল। আর এখানে সবাই নায়িকা আর সঙ্গের উপর অ্যাটাক করতে আসে। এখানে নায়িকা সোংকে তার বাড়িতে রেখে নিজে ফিরে আসে। তারপর সবাই তার উপর অ্যাটাক করে। আর তখন সেখানে নায়িকার দাদি আসে অনেক লোক নিয়ে। হঠাৎ সব ঠিক হয়ে যায়। নায়ক সায়েন্টিস্টের কাছে এসে জানতে চায় যে কেন সে এসব করছে। তখন সবাই নায়কের উপর গুলি চালায়, কিন্তু নায়ক তার পাওয়ার দিয়ে সব গুলি অন্যদিকে ফিরিয়ে দেয়। আর বাকি সবাই মারা যায়, আর সায়েন্টিস্টও। কিন্তু তখনই ভয়ঙ্কর আগুন ধরে যায়, আর সবকিছুতে কিন্তু সে পুড়তে থাকে। কিন্তু নায়ক কোনোভাবে বেঁচে রয়েছে। এটা দেখে তো হোমিন আরো রেগে যায়। নায়িকা, রবিন আর সং সেই কেমিক্যালগুলো ঠেকাতে বের হয়ে যায়। তারা সব ট্র্যাক চেক করে, আর তখন সং জানতে পারে যে কেমিক্যাল আতশবাজির সময় ফেলা হবে, অর্থাৎ পটকায় ঢেলে ছড়ানো হবে। কিন্তু নায়িকা আর রবিন তখন নায়কের কাছে পৌঁছে যায়, কিন্তু হোমিন তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সে নায়িকার গলা টিপে ধরে। নায়িকা তার পাওয়ার ইউজ করে নায়ককে অন্য জায়গায় নিয়ে যায় আর জোরে আঘাত করে। তখন নায়কের জ্ঞান ফিরে আসে। এখানে হোমিন সবাইকে কন্ট্রোল করে ছেনি, রবিন আর লিউন জাং আর সঙ্গের উপর অ্যাটাক করে। সং তার পরিবারের সঙ্গে একটা স্টোরি লুকিয়েছিল। সে ডিসাইড করে যে সে শুধু তার পরিবারকে বাঁচাবে, আর তাদের সেখানে লুকিয়ে থাকতে বলে। আবার নিজে বের হয়ে যায়। সেখানে নায়িকা, রবিন আর লিউন জাং আর সং চারজন মিলে শত্রুদের সাথে লড়াই করতে থাকে। সং এর স্ত্রী আর তার মেয়ে তাকে হিরোর মতো লড়তে দেখে একদম অবাক হয়ে যায়। তখন নায়কের সহকর্মীরাও বুঝে যে এ কারণে নায়ক এতটা নীরব ছিল, কারণ সে ছিল আসল হিরো। তখন সং বলে যে প্রথমে কেমিক্যালের ট্রাকটা খুঁজে বের করতে হবে। নায়ক নায়িকা রবিনকে ট্রাক খুঁজতে বের করে, আর সং বের হয়েছে হোমিনকে খুঁজতে, আর নিজে একা বাকিদের সাথে লড়াই করতে থাকে। আর সং অনেক খোঁজার পরে হোমিনকে খুঁজেও পায়। হোমিন যখন তার উপর জাদু করতে চায়, সং চিৎকার করে থাকতে যে চিৎকার করে বলে যে তুমি এসব কেন করছো, আর বলতে যার কারণে যে হোমিন রয়েছে না, তাকে সে কন্ট্রোল করতে পারে না। কিন্তু তখন হোমিন পেছন থেকে এসে সং এর মাথায় আঘাত করে, আর সং ভবন থেকে নিচে পড়ে যায়। কিন্তু হোমিন দুর্বল হতে থাকে, তার মেশিন পড়ে যায়, যার ফলে সবার উপর থেকে জাদুটা উঠে যায়। কিন্তু তখন হোরান ছেনির রূপ ধরে লিউন জাংকে ছুরি আঘাত করে। কিন্তু হোমিন ভাবে যে সে আসল ছেনি, এজন্য সে একজন লোককে হোরানকে মারতে বলে, আর সে গিয়ে কিন্তু হোরানকে হত্যা করে ফেলে। কিন্তু যখন সেখানে এসে আসল ছেনি চলে আসে, তখন হোমিন জানতে পারে যে এটা তো হোরান ছিল, আর হোরান লিউন জাংয়ের কোলে মারা যায়। আর এটা দেখে তো হোমিন আরো বেশি রেগে যায়। সে সবাইকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, আর কেমিক্যালটি সেখান থেকে নিয়ে আসে, আর তাতে কিন্তু টাইম বোমা লাগায়। আর নায়কও কিন্তু আহত ছিল, এজন্য তেমন কিছু করতে পারছিল না। কিন্তু যখন নায়িকা রবিনকে বলে আমাকে উপরে ছুড়ে দাও, আমি সেটা নিয়ে গায়েব হয়ে যাব, কিন্তু লি উন জাং তাকে সেটা করতে মানা করে। নায়িকা তাদেরকে সান্ত্বনা দেয় যে সে মরবে না, সে ফিরে আসবে। কিন্তু ছেনি হয়তো জানতো যে সে আর কখনো ফিরে আসবে না, আর তার সেই সান্ত্বনার কারণেই রবিন তখন নায়িকা আর সোংকে উপরে ছুড়ে দেয়। সোং ছেনিকে উপরে পৌঁছে দেয়, এরপর নিচে নামে যায়। সেখানে কিন্তু ছেনির দাদিও উপস্থিত রয়েছে, আর সময় শেষ হতে চলেছে তার এমনটা বোঝা যায়। তখন নায়িকা সেখান থেকে গায়েব হয়ে যায়। এসব দেখে হোমিন আরো রেগে যায়, আর সে মুহূর্তে সে মারা যায়। সবাই সুস্থ হয়ে যায়, আর সবাই সেই দুর্ঘটনাটা ভুলে যায়। তারা মনে করতে থাকে যে ভূমিকম্প হয়েছিল। তখন নতুন একটা বছর শুরু হয়ে যায়, কিন্তু নায়িকা তখনও ফিরে আসেনি। নায়িকার দাদি প্রতিদিন তার জন্য অপেক্ষা করত। রবিন নায়িকার স্মৃতিতে প্রতিদিন কাটতো, আর নায়ক সবসময় আকাশের দিকে চেয়ে থাকতো নায়িকা কখন আসবে সেটার জন্য। কখন যে সে টেলিপোর্ট হয়ে আসে সেটার জন্য ওয়েট করতে থাকে। আর সঙ্গও কিন্তু নায়িকার কথা ভেবে অনেক কষ্ট পেত। সবাই ভাবতো যে নায়িকা হয়তো মরে গিয়েছে, কিন্তু নায়ক সব সময় তার জন্য অপেক্ষা করত, নায়িকার জন্য। একদিন দাদি রেস্টুরেন্টে সবাইকে খাওয়াচ্ছিলেন। হঠাৎ সেখানে একজন অদ্ভুত মানুষ আসে, ভিখারির মতো। তার গায়ের থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছিল। সে দাদির কাছে খাবার নিতে আসে, কিন্তু জিজ্ঞেস করে যে এখানে কেউ মারা গিয়েছে নাকি, আপনি এসব খাওয়াচ্ছেন যে। দাদি এখানে শখ আর খুশি দুইটাই হয়ে যায়, কারণ এটা নায়িকা ছিল। আর রবিন সঙ্গও ছেনিকে দেখে একদম ইমোশনাল হয়ে যায় আর খুব খুশি হয়। আর তখন নায়িকা জানায় যে সে আসলে টেলিপোর্ট হয়ে দুনিয়ার অন্য প্রান্তে চলে গিয়েছিল, যেখানে তার পাওয়ার কাজ করছিল না, আর এই জন্য এখানে আস্তে আস্তে এত কষ্ট হয়েছে, এত সময় লেগে গিয়েছে।
কারণ তার কাছে পাসপোর্ট না টাকা মানে কিছুই ছিল না। নায়ক যখন এটা জানতে পারে সে তাড়াতাড়ি নায়িকার সাথে দেখা করতে আসে। নায়িকা বাড়ির বাইরে এসেছিল, সে দৌড়ে গিয়ে লিওন চাংকে জড়িয়ে ধরে আর তাকে সাথে নিয়ে গায়েব হয়ে যায়। তারপর চারজন নিজের জীবনের সবচেয়ে খুশি মুহূর্ত কাটাতে থাকে একসাথে। কিন্তু এখানে যে টুইস্টটা রয়েছে সেটা হচ্ছে যে ইঁদুরটাকে সায়েন্টিস্ট জীবন্ত হওয়ার জন্য ইনজেকশন দিয়েছিল, তার কারণে কিন্তু ওই মানে সায়েন্টিস্ট এটা আবার হচ্ছে জীবন্ত হওয়া শুরু করে দেয়, মানে সে আবার জীবিত হতে শুরু করে। মানে এখানে আমরা বুঝতে পারি যে গল্পটা এখনো শেষ হয়নি, কারণ আসল ভিলেন তো এখনো বেঁচে রয়েছে, আসল বিপদ তো এখনো মরেনি, সে আবার মরেও জীবিত হয়ে গেল। আর এখানে কিন্তু আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো দ্য ওয়ান্ডারফুলস এই ড্রামাটার কাহিনী সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। আর আমরা খুব শীঘ্রই আরো অনেক অনেক মুভি, সিরিজ, ড্রামা ভাই সবকিছু তোমাদের জন্য নিয়ে আসবো। এই জন্য আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো। আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার ভাই, যত যা পসিবল তোমাদের থেকে এই তো এক্সপেক্ট করবো, তাই না? দেখা হচ্ছে পরবর্তী ড্রামা বা মুভি সিরিজে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।